ঈশান গাড়ি ঘুরালো। এখন তারা চলে যাবে নিজের বাড়িতে। সেখানে যে কি অপেক্ষা করছে আল্লাহ ভালো জানে। পরের দিন সকালবেলা আশফাক শিকদার খাবার টেবিলে খাবার খাচ্ছেন। ইরা এবং মাইমুনা শিকদার মিলে সকলের খাবার সামনে নিয়ে এগিয়ে দিল। কলি বারবার ইশারা করছে ইরাকে আজকে যেন সেও নবীনবরণ অনুষ্ঠানে কলির সাথে যায়। ইরা বেশ ভয় পাচ্ছে, কিভাবে বলবে সে যদি মুখের ওপর না করে দেয়। তাছাড়া কালকে তো শিকদার সাহেবও বলে গেলেন আমি যেন 3 দিন বাড়ির বাইরে না যাই। হয়তো আব্বুকেও বলে গেছে। ইরা দ্বিধার মধ্যে পড়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। এর মধ্যে কলিবুকে সাহস নিয়ে আশরাফ শিকদারকে বলল, বড় আব্বু, আজকে আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। আমি কিন্তু ভাবিকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তুমি কিন্তু নিষেধ করবে না বড় আব্বু? ছোট্ট মেয়ের এমনভাবে আবদার কি কোনো বাবা ফেলতে পারে? আশরাফ শিকদার নিজেও একজন নরম মনের মানুষ। তিনি এই মুহূর্তে জন্য ভুলেই গেছেন ইরার বাইরে যাওয়ার নিষেধ। আশরাফ শিকদার ইরাকে জিজ্ঞাসা করলেন, তুমি যেতে চাও আম্মু? ইরা কিছু বলল না, মাথা নত করে রেখেছে। হয়তো এর মানে ইরা যেতে চাইছে কিন্তু বলতে পারছে না। তাই আশফাক শিকদার বললেন, আমার ছোট্ট আম্মু, তোমার ভাবিকে সাথে নিয়ে যেতে পারো, তবে একটি শর্ত আছে, মানতে হবে কিন্তু। হ্যাঁ বড় আব্বু, বলো। আমি সব শর্তে রাজি আছি। তোমাদেরকে প্রিয়াস ভাইয়া কলেজে নামিয়ে দিয়ে আসবে। আবার যখন শেষ হয়ে যাবে অনুষ্ঠান তখন গিয়ে নিয়ে আসবে। রাজি কিনা বলো? হ্যাঁ আব্বু, আমি রাজি। থ্যাংক ইউ বড় আব্বু। কথা শেষ করে কলি ইরাকে নিয়ে রুমে চলে আসলো। সবাই শাড়ি পরে যাবে। এখন রেডি না হলে অনেক দেরি হয়ে যাবে। তাই কলি একটা নীল রঙের শাড়ি বের করে নিল পরবে বলে। কলি শাড়ি পরে রেডি হতে হতে ইরা গিয়ে একটা দামি 3 পিস পরে নিল। তারপর কলির রুমে এলো ইরা। 3 পিসটা পরে খুব বেশি আনইজি লাগছে। তাই ইরা কলিকে বলল, আমার তো এই বাসায় তেমন কোনো বোরকা নেই। যদি তোমার বোরকাটা আমার আজকে জন্য দিতে। ইরার এমন সংকোচ বোধ দেখে কলি এগিয়ে গিয়ে বলল, ভাবি, তুমি এত আনইজি ফিল করছো কেন? আমি বোরকা নিয়ে আসছি। বলে কলি নিজের কাবার থেকে একটা কালো রঙের বোরখা ইরার হাতে ধরিয়ে দিয়ে বলল, ভাবি, আমি কিছুদিন আগে আম্মুর সঙ্গে গিয়ে এই বোরকাটা কিনে নিয়ে এসেছিলাম। তুমি নির্দ্বিধায় পরতে পারো। আর হ্যাঁ, ভুল করেও আমাকে ফেরত দেওয়ার চেষ্টাও করবে না। এটা আমার পক্ষ থেকে তোমাকে বিয়ের গিফট। ইরা কলিকে ধন্যবাদ দিয়ে বোরখাটা কলির রুমে পরল। বোরখাটা পরে একদম শেহজাদিদের মতোই লাগছে। আপাতত চোখ ছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না। ওয়াও ভাবি, তোমাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। প্রিয়াস কালকের মতন আজকেও ড্রাইভারকে এক্সট্রা টাকা ধরিয়ে দিয়ে বলেছে আরেকটা নতুন নাটক করে যেন চলে যায়। আয়রাকে গতকালের মতন আজকেও নামিয়ে দিয়ে আসবে। গতকালের মতন ড্রাইভার সত্যি সত্যি নাটক করে চলে গেল। আয়রাও আর কোনো উপায় না পেয়ে প্রিয়াসকে নিয়ে অফিসে চলে গেল। রিফাত কোম্পানির কিছু কাগজপত্র নিয়ে এসেছে। আজকে আদিল এবং অহনা শিকদার না থাকায় পেপারে সিগনেচারটা আশরাফ শিকদারকে দিয়ে করানো হবে। রিফাত বাসার ভেতর অতি দ্রুত প্রবেশ করতেই এক ধাক্কা লাগে কলির সাথে। সেও তাড়াতাড়ি করে নিচে নামছিল। শাড়ির আঁচল ঠিক করতে করতে হুটহাট ধাক্কা খাওয়ায় তাল সামলাতে না পেরে ফ্লোরে ধপাস করে পড়ে গিয়ে চেঁচিয়ে উঠল, ও মাগো বলে। রিফাত হাতের ফাইলগুলো রেখে কলিকে টেনে তুলতে চাইলে কলি এক ধমকে দূরে সরিয়ে দেয়। রাগে কটমট করতে করতে বলে, চোখের মাথা খেয়ে নিয়েছেন নাকি? চোখে দেখতে পান না? রিফাত শান্ত গলায় বলল, না তো ম্যাম, আমি তো দিন কানা, আপনি হয়তো জানেন না। আমি দিনে ঠিক মতন চোখে দেখতে পাই না। বিশ্বাস না হলে স্যারকে জিজ্ঞেস করতে পারেন। রিফাতের এমন নমনীয় কথায় কলি খুব করে বিশ্বাস হলো রিফাতের কথা। আহারে বেচারা, এত সুন্দর স্মার্ট দেখতে, শেষে কিনা দিন কানা। মায়া হচ্ছে এই দিন কানার জন্য। তাই কলি কিছুটা এগিয়ে গিয়ে রিফাতের কাগজগুলোকে হাতে তুলে দিয়ে বলল, সরি, আমি তো বুঝতে পারিনি যে আপনি দিনকানা। ইটস ওকে ম্যাম, আপনাকে সরি বলতে হবে না। মেয়েরা নাকি সরি বলে না। এই মেয়ে যে হুট করে সরি বলল, এটা কি মেয়ে নাকি অন্য কিছু চিন্তার বিষয়? বলে কলি বাইরের দিকে চলে গেল। আর রিফাত কাগজগুলো নিয়ে এগিয়ে গেল আশরাফ শিকদারের দিকে।
কলের ঠিক 2 মিনিট পর ইরাও নিচে আসলো। ফোনটা নিজের রুম থেকে আনতে গিয়েছিল। বাইরে কলি দাঁড়িয়ে আছে, প্রিয়াসকে কোথাও দেখতে পাচ্ছে না। প্রিয়াস কোথায়? বাগানে দাঁড়িয়ে থাকা মালি বলল, হ্যাঁ, মালিক কাকা, প্রিয়াস ভাইয়াকে কোথাও দেখেছেন? স্যার তো ঘন্টাখানেক আগে দলা ম্যাডামের সাথে কইরা নিয়ে কই যেন গেল। ও আচ্ছা। কলি ডাকলো মাইমুনা শিকদারকে। ডাকার সাথে সাথে মাইমুনা শিকদার চলে আসলেন। কলি বলল, প্রিয়াস ভাইয়া তো বাড়িতে নেই, কিভাবে যাব আম্মু? তুমি দাঁড়াও, আমি ভাইজানকে বলছি আমাদেরকে কলেজের সামনে নামিয়ে দিয়ে আসতে। আপনি না দিনকানা, তাহলে কিভাবে পৌঁছে দেবেন আমাদেরকে? বলেই মাইমুনা শিকদার হাঁটলেন আশরাফ শিকদারের রুমের দিকে। আশরাফ শিকদার এবং রিফাত কাজ করছে। মাইমুনা শিকদার রুমে গিয়ে বললেন, পিয়াস তো বাসায় না ভাইজান, ওদের নামিয়ে দিয়ে আসলে ভালো হতো। কলেজের নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আশরাফ শিকদারের সাথে দেখা করতে ঘন্টাখানেক পর লোক আসবে। এখন গেলে কিভাবে হবে? তাই আশরাফ শিকদার রিফাতকে বলল ওদেরকে কলেজে পৌঁছে দিয়ে আসতে। রিফাত কোনো কথা না বলে চলে গেল নিচে। বাইরে যাওয়ার মাঝে দেখা হয় ইরার সাথে। রিফাত ইরাকে, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, ভালো আছি। স্যারের তো ইম্পর্টেন্স কাজ আছে, আমি আপনাদেরকে কি নামিয়ে দিয়ে আসবো? কোলে বিরক্ত নিয়ে বলল। আপনি তো দিনকানা, কার মুখ দেখছেন? রিফাত দুষ্টু হাসি হেসে বলল, আরে ম্যাম, কোনো সমস্যা হবে না। আমি যে মোটা চশমা পরছি, এতে করে 10 মাইল দূর পর্যন্ত খুব ভালো করে দেখতে পারি। নির্ভয়ে আসতে পারেন। রিফাত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল পেছনের সিটে। ইরা এবং কলি বসে আছে। গাড়ির ছোট কাচের মধ্যে কলির ছোট মুখটাকে রিফাত বারবার লক্ষ্য করে দেখছে। দেখতে কি ওয়াও! প্রায় ঘন্টাখানেক পর চলে আসে কলেজের সামনে। রিফাত কলি আর ইরাকে নামিয়ে দেয় আর বলে, আমি ঘন্টাখানেক পর আপনাদেরকে নিয়ে আসবো ভাবি। একা বসাই যাবে না, ভাইয়া জানতে পারলে অনেক রাগ করবে। রিফাত কলেজের সামনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে আসলো শিকদার মহলে। কলি আর ইরা ভেতরে প্রবেশ করবে। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠের ডাক শুনে ইরা পেছনে তাকাতেই দেখে ইয়ান রোশন। ইয়ান রোশন এগিয়ে গেল ইরার দিকে, সাথে কলি তাড়া দিচ্ছে ভেতরে যাওয়ার জন্য। ইয়ান রোশন খুব আবদার করে ইরাকে বলল, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, প্লিজ, ইম্পর্টেন্স কথা। কলি ইয়ান রোশনের দিকে হাত দিয়ে ইশারা করে ইরাকে জিজ্ঞাসা করলো। ইয়ান রোশন ইরার আগেই বলে দেয়, আমি ওনার কাজিন হই। তুমি ভেতরে যাও, কিছুক্ষণ পর তোমার ভাবিকে তোমার কাছে পৌঁছে দিয়ে আসবো। কলি যেতে না চাইলে ইরা স্বাভাবিকভাবে বুঝিয়ে বলে। তুমি যাও, আমি কিছুক্ষণের ভেতরে চলে আসছি। রোশন ইরাকে বলল, পাশেই একটা রেস্টুরেন্ট আছে, তোমার কোনো সমস্যা না হলে আমরা ওইখানে গিয়ে বসি। ইরা কিছু বলল না, হয়তোবা যেতে চাইছে। কলেজ থেকে 5 মিনিট দূরে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। রোশন কফি অর্ডার দিয়ে ইরার দিকে তাকিয়ে বলল, আমার সাথে এক কাপ কফি তো শেয়ার করা যায়, তাই না পূর্ণিমার চাঁদ? ইরা কিছু সংকোচ নিয়ে বলল, প্লিজ, আমাকে এইসব নামে ডাকবেন না। আমার একটা নাম আছে, ইরা। আপনি এই নামেই আমায় ডাকবেন। কেন, এই নামে ডাকলে কি খুব বেশি অসুবিধা হয়ে যায়? হ্যাঁ, অনেক। আমি যেহেতু মানুষটা আপনার নই, তাহলে কেন আপনি আমাকে ওরকম নামে ডাকবেন? আমি তো তোমাকে আমার করেই নিতে চেয়েছিলাম, কিন্তু মাঝখান থেকে ছক্কা মেরে দিল আদিল, আমার হতেই দিল না তোমাকে। থাক সেসব অতীত। আমাকে কেন নিয়ে আসলেন এখানে? কিছু বলতে চাই তোমাকে, তোমার স্বামীর বিষয়ে। ওনার বিষয়ে কোনো কিছু শুনতে আমি আগ্রহী নই। যদি বলি তোমার বোনের বিষয়ে কিছু বলতে চাই আমি। ইরা বেশ অবাক হয়ে দেখল রোশনকে। সে কি করে জানে তার একটি বোন ছিল? ইরা বেশ রাগান্বিত আর ভয়ঙ্করভাবে বলল, মানে কি বলতে চাইছেন আপনি? তেমন কিছুই না, আমার মনে হয় তোমার ব্ল্যাক রোজ ভয়ঙ্কর বাড়িটা থেকে ঘুরে আসা উচিত। সেখানে তুমি চাইলে অনেক রহস্যের কুপকাত করতে সক্ষম হবে। আই মিন, তোমার স্বামীর ভয়ঙ্কর অতীত সম্পর্কে জানতে পারবে। যদি অতীতটা আমার স্বামীর সম্পর্কে হয়, তাহলে আমি বলবো সেসব বিষয়ে আমি কোনো কিছু জানার ইচ্ছে পোষণ করছি না। তবে যদি হয় আমার আপুর বিষয়ে, তাহলে সেটা অন্য বিষয়।
আর যদি কোনোভাবে আমার আপুর সাথে মিলে মিশে যায়, তবে আমি কাউকেই ছাড়ব না। একেকজনকে একেকভাবে ভয়ঙ্কর মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে ছাড়ব আমি। তোমার ভাই ঈশান কাজটা ঠিক করলো মিসেস আদিল? মানে? আমার ছোট বোনকে জোর করে নিয়ে বিয়ে করেছে। ওর কি জানের মায়া নাই? ও জানে না কার কলিজায় হাত দিয়েছে? ভাইয়া কাকে বিয়ে করছে? মনে হচ্ছে কোনো কিছুই জানো না। আমি সত্যিই কিছু জানি না। ভাইয়া কাকে বিয়ে করছে বলবেন প্লিজ? আমার ছোট বোন জুথিকে। ইরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রোশন কিভাবে তার ভাই হয়? জুথি তো বলতো সে একমাত্র মেয়ে, তার কোনো ভাই বোন নেই। তাহলে কি জুথি মিথ্যা কথা বলতো? কিন্তু কেন? আমার থেকে লুকালো কেন? ইরা বেশ কৌতূহল নিয়ে রোশনকে জিজ্ঞাসা করলো। আপনি মিথ্যে কেন বলছেন আমায়? যুথি তো আমাকে সবসময় বলতো সে একা, তার কোনো ভাই বোন নেই। তাহলে আপনি কেমন ভাই হন যুথির? মিথ্যে বলার একদম চেষ্টা করবেন না। রোশন বাঁকা হাসি হেসেই বলল, তোমাকে মিথ্যা কথা বলা ইম্পসিবল। সত্যিটাই বলবো, ভরসা রাখতে পারো। হ্যাঁ বলেন, আমিও সত্যিটাই শুনতে চাই। ইকবাল খান যিনি আমার বাবা প্রথমে, তারপর জুথির দাদা ভাইয়ের চাপে পরে ড্যাড আমার মমকে বিয়ে করেছিল। কিছু জুথির মম মানে আমার ছোট আম্মুর সাথে রিলেশন তখনও কন্টিনিউ ছিল। ড্যাড লুকিয়ে বিয়ে করেন জুথির মাকে। এখন সবার চোখে আমরা সৎ ভাই বোন। এমনকি জুথির চোখেও সে কখনো তার ভাই হিসেবে আমাকে স্বীকৃতি দেয়নি। ইরা দীর্ঘশ্বাস নিয়ে বলল, ও এখনই এত কষ্ট পেলে হবে মিসেস আদিল? এখনো তো তারা জানে বেঁচে আছে। কষ্টগুলোকে জমিয়ে রাখো, একবারে না হয় ফেলে দিও। আমার একটা বিষয় নিয়েই অনেক বেশি আফসোস হচ্ছে। মানে? আঘাতটা আমি যেখান থেকেই করি না কেন, সবটাই সম্পূর্ণভাবে গিয়ে লাগবে তোমার মনে। যার চোখের পানি সহ্য করতে পারি না, তাকে তাকেও কাঁদতে হবে। পরবর্তী দিন বা সময় কেমন হবে তোমার জন্য জানা নেই। তবে তুমি চাইলে সবকিছু ছেড়ে আমার কাছে চলে আসতে পারো। আমি হাসি মুখে তোমাকে আমার করে নিব চাঁদ। ট্রাস্ট মি। ইরা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আবেগ নিয়ে বসে থাকবে না প্লিজ। জীবন কারো জন্যই থেমে থাকে না। আমাদের অপ্রত্যাশিত বিয়েটা হয়ে গিয়েছে, আর আমিও এখন বিয়েটাকে মেনে নিয়েছি। আপনি এমনটা আশা করবেন না প্লিজ, যে আমি নতুন করে আপনার জীবনে ফিরে আপনি নামক মানুষটাকে পূর্ণতা দিয়ে আসব। আমার জীবনে খারাপ কিংবা ভালো একটা মানুষ আছে। জানি না পরবর্তী জীবনটা কেমন হবে, তবে আমি ইচ্ছে পোষণ করছি ওই মানুষটাকে নিয়ে সারা জীবন কাটানোর। তাহলে কি বলতে চাইছো? তুমি আর কখনো ফিরবে না আমার জীবনে? সেটা অসম্ভব। তার আগে যেন আমার মৃত্যু মঞ্জুর হয়। এতটা ঘৃণা আমার প্রতি? আপনি এখন আমার জীবনে মৃত্যু সমতুল্য। আমাদের আর কখনো দেখা না হোক, এই দেখাই শেষ দেখা হোক। রোশন বাঁকা হাসি হেসে বলল, এই দেখাটাই শেষ নয়, বরং শুরু। তোমাকে এই মৃত্যুর সমতুল্য মানুষটির সাথে বারবার দেখা করতে হবে চাঁদ। আজ আসি। বলে ইরা হাঁটতে শুরু করলো। রোশন ও আর ইরা বসে রইল না, ইরার পেছন পেছন হাঁটা ধরলো। কফিটা পড়ে রইল টেবিলে। রোশন পেছন থেকে ইরাকে ডেকে বলল, এই চাঁদ। ইরা থেমে গিয়ে দাঁড়ালো। রোশন এগিয়ে গেল, ইরার ঠিক সামনে এসে দাঁড়ালো। চোখে চোখ পড়তেই ইরা বলে উঠল, এই অসহায়ত্ব দৃষ্টি নিয়ে আমার দিকে তাকাবেন না প্লিজ। কেন মায়া হয়? ইরা চুপ করে আছে। রোশন বাঁকা হেসে বলল, তাহলে কবে যাচ্ছেন মিসেস আদিল গোয়েন্দাগিরি করতে? অতি দ্রুত। আর চলে যান আপনি, কেউ দেখলে সমস্যা হবে আমার। বলেই ইরা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ঢুকে পড়ল। ইরার ফোন সাইলেন্ট। ইতোমধ্যে আদিল কয়েকশো বার কল করেছে ইরাকে। ইরার ফোন পার্স সহ কলির কাছে দিয়ে গিয়েছিল। ঈশান জুথিকে বাড়িতে নিয়ে আসার সময় ইচ্ছে মতো ভয় দেখিয়ে নিয়ে এসেছিল। তার বউ জানতে পারলে এটা সেটা করবে। বাড়ির আসার পর তো তেমন আহামরি কিছুই হয়নি, বরং ঈশানের পরিবার থেকে খুব তাড়াতাড়ি জুথিকে মেনে নিয়েছিল। অতিরিক্ত টেনশনে জুথির বেশ জ্বর এসেছে। জুথির মা হাজার হাজার বার কল করেছে। অনেক রাতে বেশ বাধ্য হয়ে কলটা রিসিভ করেছিল ঈশান। বিয়ের বিষয়টা জানালে তিনি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দেন। ঈশান এখনও ঠিক মতন জুথির পরিবারকে চেনেই না। জুথির জ্বরের তাপমাত্রা বেশি হওয়ায় রাতে
একজন ডক্টরকে কল করে বাসায় এসেছিল, কিছু হালকা মেডিসিন দিয়ে গিয়েছিল। তারপরও শরীরের তাপমাত্রা না কমলে হসপিটালে যেতে বলেছেন ডক্টর। ঈশানের মা সকাল সকাল স্যুপ আর কিছু ফল নিয়ে এসে জুথিকে খাইয়ে দিয়েছেন এবং ওষুধগুলাও। ঈশান যেহেতু একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তার তেমন খুব বেশি কাজের চাপ থাকে না। ঈশান তার বাবার শরীরও আগের থেকে অনেকটাই সুস্থ, তাই এখন আর ঈশানকে কোম্পানি দেখাশোনা করতে হয় না। ঈশান জুথির পাশে বসে মাথায় আলতো করে হাত দিয়ে বলল। এখনো কেমন ফিল করছো? জুথির কপাল থেকে ঈশানের হাতকে ছাড়িয়ে অন্যদিক করে শুয়ে বলল। ঠিক আছি আমি, টেনশন করতে হবে না আমাকে নিয়ে। আমি বলেছি একবারও যে আমি তোমাকে নিয়ে টেনশন করতেছি? আপনার আমাকে নিয়ে টেনশন করতে হবে না, আপনার আরেকটা বউ আছে না, তাকে নিয়ে করেন গা। ঠিক বলছো, আমি বরং ওর কাছে যাই। এই শোনেন, কি বলবো তাড়াতাড়ি বলো। তাকে কোথায় লুকিয়ে রেখেছেন সত্যি করে বলেন। কাকে? আপনার প্রথম বউকে। আমার ঠেকা পড়ছে যে তোমাকে বলতে হবে। যাও গিয়ে খুঁজে বের করো। বলেই ঈশান হেঁটে রুমের বাইরে চলে আসলো। জুথিও তার বিপরীতে মুখ ফুলিয়ে বসে রইল। আদিল এতবার ফোন করেছে, তাও কিনা এরা কল ধরছে না। আদিল মিটিংয়ের কনফারেন্স রুম থেকে বের হয়ে সোজা কল করলো আশরাফ শিকদারকে, যে কিনা এই মুহূর্তে নির্বাচন নিয়ে বেশ ব্যস্ত তার পদপ্রার্থী দল হিসাবে। শহরের অন্যতম দলীয় দল অংশগ্রহণ করতে চাইছেন। এর মধ্যে আদিল কল করছে, আশরাফ শিকদার কলটা কেটে দিয়ে আবারও নির্বাচনের দিকে মনোযোগ দিল। এর মাঝে আদিল আবারও কল করলে আশরাফ শিকদার বেশ বিরক্ত নিয়ে কলটা রিসিভ করে আশরাফ শিকদার বললেন। আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি, কিছুক্ষণ পর কল ব্যাক করছি। আদিল রাগে রি রি করতে করতেই বলল। এক্সকিউজ দেওয়া বন্ধ করো ড্যাড, আমার বউ কই? আশরাফ শিকদারের মুহূর্তের জন্য ভুলেও গিয়েছিল আদিল তাকে বলেছিল কোনোভাবেই যেন ইরাকে বাড়ির বাইরে যেতে দেওয়া না হয়। ও মাই গড, এখন কি বলবে এই ছেলেকে? আশরাফ শিকদার আমতা আমতা করে কিছু বলবেন তার আগেই অপর প্রান্ত থেকে আদিলের ভয়ঙ্কর চিৎকার করার আওয়াজ ভেসে আসে। আমি তোমাকে বলেছিলাম ড্যাড, ওই মেয়েকে কোনোভাবেই বাড়ির বাইরে যেতে দিও না। তুমি কি করেছো এটা? কুল ডাউন মাই সান, আমি দেখছি। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ইরার উপরে অ্যাটাক হতে পারে। তাড়াতাড়ি আমাদের লোক পাঠাও, আমি আসি ইমিডিয়েটলি। মাই সান, শান্ত হও, আমি দেখতেছি। আপাতত কিছুক্ষণের জন্য আমার উপর ভরসা করো। তোমার আনামতের খেয়ানত আমি করব না। প্রমিস মাই সান, প্লিজ রিল্যাক্স, গিভ মি 1 hour। আদিল আশরাফ শিকদারের ফোনটা কেটে ইরার ফোনের লোকেশনটা ট্যাগ করলো। আরও বেশ কয়েকবার ইরার নম্বরে কল করলো, বারবারের মতন কল রিসিভ করলো না। এই মুহূর্তে মাথায় কোনো কিছু কাজ করতেছে না। আদিল ফোনটা বের করে কল করলো রিফাতকে। অফিসের বেশ কাছেই কলের কলেজ। রিং হওয়ার সাথে সাথেই কল ধরলো রিফাত। কল রিসিভ করে হ্যালো বলতেই। রিফাত, কই আছো তুমি? ভাই, আমি তো ভাবিকে আনতে যাচ্ছি। তোর সাহস কিভাবে হলো আমার বউকে আমার অনুমতি ছাড়া বাড়ি বাইরে নিয়ে গেছিস? আমি বাড়িতে আসি, তোদের কার ঘরে কয়টা মাথা আছে আমিও দেখব। আদিলের এমন হঠাৎ করে এত রাগের কারণটা রিফাত বুঝতে পারল না, তবে ধারণা করলো হয়তো কোনো কিছু নিয়ে একটা হয়েছে, নয়তো এমনভাবে কথা বলার মানুষ আদিল নয়। রিফাত ভার তো কাঁপা কাঁপা গলা নিয়ে বলল। ভাই, আপনি ঠিক আছেন? শান্ত হন প্লিজ। আমি ঠিক আছি। তোর ভাবিকে বলবি ইমিডিয়েটলি যেন আমাকে কল করে, যদি তার জানের মায়াটা থাকে। ওকে ভাই। রিফাত সত্যি সত্যি কলেজের ভেতরে গিয়ে আদিলের নাম্বারে কল করে ইরার হাতে ধরিয়ে দিয়ে বলল। ভাই, কথা বলতে ভাবি। তোর ফোনটা কোথায়? পার্স রে। তোর ফোন কি আমি পার্সে রাখার জন্য দিয়েছি? মানে? তোর কি জানার মায়া নেই? না। আমাকে বাধ্য করিস না এই মুহূর্তে বাংলাদেশে ব্যাক করতে, তাহলে কিন্তু। আদিলের ভয়ঙ্কর রাগটা নিমেষেই উধাও হয়ে গেল। মনের কথা বুঝলা কেমনে? আপনার সাথে থাকতে থাকতে আপনার মতোই ফালতু হয়ে গেছি, তাই সবকিছু অতি দ্রুত বুঝতে শিখে গেছি। স্বামী হই তোমার, সম্মান দিয়ে কথা বলো। অবশ্যই। আমার মাননীয় সম্মানিত স্বামী মহাশয় মিস্টার আদিল শিকদার বলেন, সম্মানের সাথে বাড়িয়ে আপনি চাইলে এক চিমটি বিষও দিয়ে দিতে পারেন। জানি জানি, তোমার থেকে এর বেশি আশা করা আর পান্তা ভাত খেয়ে বেঁচে থাকা একই কথা। ইরা আর কথা না বাড়িয়ে ফোনটা রিফাতকে দিয়ে দিল। রিফাত হ্যালো বলতে আদিল বলল, আর বেশ
খানিকক্ষণ ওখানে থাকাটা তাদের জন্য সেফ নয়। তাড়াতাড়ি যেন সবাইকে নিয়ে বাসায় চলে আসে। রিফাত সম্মতি জানিয়ে কলটা কেটে দেয়। এতক্ষণ কথা বলার কারণে আরেকটি কল ওয়েটিং ভেবে কেটে গেছে। রিফাত কল লিস্ট চেক করে দেখে আশরাফ শিকদার কল করেছে। রিফাত কল ব্যাক করে ফোনটা কানে নিতেই আশরাফ শিকদার বললেন, এত কার সাথে লাইন মারো? তোমার আজকে খবর আছে, আগে বাসায় আসো। রিফাত কাঁদো কাঁদো গলায় বললেন, লাইন কেন বলছেন স্যার? আমার জি ফর গার্লফ্রেন্ডও নাই। আহারে বেচারা, তোমার এত দুঃখ কষ্ট আমাকে আগে বলবো না? বলতেই কি হতো স্যার? আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি ভুলে যাও কিভাবে? তোমাকে সারা জীবন সিঙ্গেল রাখার দায়িত্ব শুধুই আমার। না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আজকে সকাল সকাল যে কার মুখ দেখে উঠেছিলাম, তোমার মুখটা দেখছি, বিধায় দিন এক খারাপ গেল। কি বলছেন এসব? কলির কথা এড়িয়ে ইরাকে উদ্দেশ্য করে বলল, ভাবি, ভাইকে না বলে বাইরে আসার জন্য ভাই অনেক রেগে আছে। চলেন বাসায় চলে যাই। ওকে। 10 তলা ভবন জুড়ে আয়রার কোম্পানি, তার অফিস রুম 8 তলায়। আজকে প্রিয়াসকে সাথে করে অফিসে নিয়ে এসেছে। প্রিয়াসের আপাতত কোনো কাজ নেই আয়রাকে দেখা ছাড়া। প্রিয়াস মনে মনে ভাবছে সে বরং আয়রার কোম্পানিতে একটা জব নেক। চাকরির অজুহাত মাত্র বসে বসে তো এই রাত পরীটাকে অন্তত দেখা হবে। রাত 10টার পর রোশনের বলা কথা নিয়ে ইরা এখনো প্রতি মিনিট প্রতি সেকেন্ড ভাবছে, যদি সত্যিই তার বোনের মৃত্যুর সাথে কোনোভাবে জড়িয়ে পড়ে এই বাড়ির সদস্য, তখন কি হবে? এমনকি যদি আদিলও জড়িয়ে পড়ে। ফ্ল্যাশব্যাক, আজ থেকে 10 বছর আগের ঘটনা। ইরার বয়স যখন 7 বছর, তখন ইরার বড় বোনের বয়স 16 বছর। আজাদ চৌধুরী তখন ছিলেন ছোট্ট একটা গ্রামের বাসিন্দা। তখন তাদের এতটাও আরামের জীবন ছিল না। আজাদ চৌধুরী শিক্ষিত, আদর্শবান একজন মানুষ ছিলেন। তাদের অভাবটাও ঘরের মাঝে করার নাড়লেও সম্মানে এক চিলতে পরিমাণ দাগ ফেলতে পারেনি। আজাদ চৌধুরীর বড় মেয়ে আদ্রিতা চৌধুরী, আদ্রি, সবাই ভালোবেসে আদ্রিতা বলেই ডাকে। ছোটবেলা থেকেই আজাদ চৌধুরী হাতে কলমে ধরে পড়াশুনো করিয়েছেন। আদ্রিতার পড়াশোনার পাশাপাশি তার সৌন্দর্যের বাহ্যিকতা জড়িয়ে পড়ে সারা গ্রাম জুড়ে। আদ্রিতা কেবল এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হয়ে হবে কিছুদিনের মধ্যে। এর মাঝে মাঝে প্রায় প্রতিদিন ঘটকদের আনাগোনা দেখা যেত। আজাদ চৌধুরী মুখের ওপর সবাইকে নিষেধ করে দিতেন, তাদের মেয়েকে তারা অল্প বয়সে বিবাহ দেবেন না, উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন। গ্রামের মানুষের বাঁকা দৃষ্টি কুনজর শিকার হতো প্রায় প্রতি মুহূর্তেই আদ্রিতা। একসময় বেশ বিরক্ত হয়ে বাড়িতে থেকে বের হওয়া বন্ধ করে দেয় আদ্রিতা। আজাদ চৌধুরী নিজেও ভাবলেন সে চাকরিটা কোনোভাবে ট্রান্সফার করে অন্য কোথাও চলে যাবেন। এর মধ্যে আদ্রিতা তার ফলাফল ঘোষণা করেন, যেখানে আদ্রিতা ফার্স্ট ডিভিশন নিয়ে বেশ ভালো ফলাফল করে। সারা গ্রাম শহরে ছড়িয়ে পড়ে আদ্রিতার এই ফলাফল। শহরের উচ্চ কলেজ থেকে অ্যাডমিশন নিয়ে আসা হয় তার জন্য। আজাদ চৌধুরী অত্যন্ত আনন্দিত হয়। সপ্তাহ খানেক পর ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় আদ্রিতাকে। প্রতিদিন বাড়িতে আসা যাওয়া করতে আদ্রিতা বেশ হিমশিম খেয়ে যেত। তাই আজাদ চৌধুরী ডিসিশন নেন যে আদ্রিতাকে কলেজ হোস্টেলে ভর্তি করবেন, আর তিনি অতি দ্রুত আদ্রিতার কলেজের আশেপাশে বউ বাচ্চা নিয়ে শিফট হয়ে যাবেন। এইভাবে চলতে থাকলো দিন। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। আজাদ চৌধুরী এর মাঝে কোনো রকমভাবে স্কুলের চাকরিটা পরিবর্তন করতে পারলেন না। তাই তিনি ডিসিশন নিলেন চাকরিটা আর করবেন না। মেয়ের কলেজের আশেপাশে গিয়ে থাকবেন বাসা নিয়ে, আর ছোটখাটো একটা চাকরি করবেন। ইরার ভাবনার মাঝেই কল আসে। ফোনে একটা সুন্দর রিংটোন ভেসে আসছে। ইরা ফোনটা রিসিভ না করে গান শুনতে লাগলো, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমারই দহনে। ইরা রাগী কণ্ঠে বলল, এত রাতে কল করেছেন কেন? তুমি এখনো ঘুমাওনি কেন? আমার ইচ্ছে হয়নি তাই ঘুমাইনি। আপনি কেন ঘুমাননি? তুমি ঘুমাওনি তাই তোমাকে মিস করছি বউ। তো আমি কি করব? একটু ভিডিও কল দাও। ব্লক করে দেব কিন্তু। ইরা আদিল দুজনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। এর মাঝে ইরা নিজের কৌতূহল দূর করার জন্য আদিলকে জিজ্ঞাসা করলো, একটা কথা জিজ্ঞেস করব? হুম। আপনার বয়স কত? আর আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতেন? বয়স দিয়ে কি হবে?
আমি তো বুড়ো হয়ে যাইনি, তাই না? আমি সায়েন্সের স্টুডেন্ট। আপনি ইউএসএ কবে গিয়েছিলেন পড়াশোনা করতে? মানে ইন্টার পরীক্ষা দেওয়ার পর নাকি আগে? ইন্টারের আগে। হঠাৎ করে এইসব জিজ্ঞেস করছো কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু নয়। আপনি আমার স্বামী। আপনার সম্পর্কে আমার সবকিছু জানা কর্তব্য, তাই আর কি। ইরার খুব বেশি সময় লাগলো না ৯-৬ মেলাতে। আচ্ছা, আমার আগেও কি আপনার জীবনে কখনো কোনো প্রেম এসেছিল? কি বলছো এসব? কি খাইছো? মানে পিনিকে আছো? বলেন না প্লিজ। না, ওইরকম কিছু ছিল না আমার জীবনে। উল্টাপাল্টা ভাবা বন্ধ করো আমাকে নিয়ে। আমাকে নিয়ে বেশি ভাবতে গেলে নিজেকেই ভুলে যাবে। অতীত ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে বাঁচতে শেখো। কেন? আপনার কি অতীত ভয়ঙ্কর? ঘুমাও, অনেক রাত হয়েছে। বলেই আদিল ফোনটা কেটে দিল। যে মানুষটার কথা শেষই হয় না, সে কি না কথা শুরু করার আগেই বাই বলে চলে গেল। তাহলে কি সত্যি সত্যি আদিলও জড়িয়ে আছে? পরের দিন সকালবেলা ইরা মায়মুনা শিকদারের সাথে হাতে হাতে সব কাজ শেষ করে রুমে আসার সময় তাকে বলে এসেছিল। ছোট আমি কিছুটা অসুস্থতা ফিল করছি। আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিই প্লিজ। কেউ যেন আমায় ডাকাডাকি না করে। একটু খেয়াল রাখবেন প্লিজ। আচ্ছা, তুমি যাও। ইরা নিজের রুমে এসে দরজা আটকে ফোন করলো জুথির নাম্বারে। বেশ কয়েকবার রিং হতেই কল রিসিভ করলো জুথি। অচেনা নাম্বার, তাই অপর প্রান্তে জুথি সালাম দিয়ে হ্যালো বলতেই ইরা বলল, কেমন আছিস ইরা? তাছাড়া তুই ফোন কোথায় পেলি? আরে শান্ত হ। আস্তে আস্তে আমি সব বলছি। ভাইয়া কোথায়? এখানেই আছে। ফোনটা ভাইয়ার কাছে দে জুথি। জুথি ফোনটা ঈশানের দিকে এগিয়ে দিতেই ঈশান ফোনটা হাতে নিয়ে কথা বলে ইরার সাথে। হ্যাঁ বোন, বল। ভাইয়া আমাকে একটু বাসা থেকে বের করবা প্লিজ। আমি আব্বুর সাথে দেখা করতে যাব। অনেক মিস করছি ওনাদের। ঈশান শান্ত গলায় বলল, আরে বোনু, তুই তো আঙ্কেলকেই বলতে পারিসনি, উনি নিয়ে আসবে তোকে। ভাই তুমি কেন বুঝতেছো না? আব্বু আম্মু তো আমাদেরকে এখনো মেনে নেয়নি। তাছাড়া ওনার মতো একজন সম্মানিত মানুষকে আমি কখনোই আমার পরিবারের সামনে অপমানিত হতে দেখতে পারবো না। আব্বু ভীষণ রেগে আছে আমার উপর। তুমি একটু আসবা প্লিজ। জ্যোতিকে সাথে করে নিয়ে এসো ভাইয়া প্লিজ। বোনের এমনভাবে আকুতি মিনতি দেখে না করতে পারল না ঈশান। তাই ইরাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, ঘন্টাখানিক পর আসতেছি বোনু। ওকে। কথা শেষ করে ঈশান কলটা কেটে দিল আর জুথিকে বলল রেডি হওয়ার জন্য। এখন তারা বের হবে। জুথিও আপত্তি করলো না, হয়তো ইরা বলেছে যাওয়ার জন্য। জুথি উঠে রেডি হয়ে নিল। রিফাত কোম্পানির কাজে যখন তখন বাসায় আসে আশফাক শিকদারের সাথে দেখা করতে। আশফাক শিকদার প্রিয়াসকে কয়েকবার বলেছিলেন রিফাতের সাথে অফিসে যাওয়ার জন্য, সে যাবে না। তাকে জোট করাটাও বোকামি। আশরাফ শিকদার অনেকটাই ব্যস্ত নির্বাচন নিয়ে। সামনেই নির্বাচন, হাতে গোনা মাসখানেক আছে। রিফাত আশফাক শিকদারের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। কলি বসে বসে টিভি দেখছে। রিফাতকে দেখে তার দুষ্টু বুদ্ধি মাথায় আসলো, তাই রিফাতের দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন আছেন মিস্টার দিনকানা? হাই, আল্লাহ কাকে কি বলেছি, দেখা হলেই কিনা সে কানা বলে ডাকে। রিফাত রাগে কসকস গলায় বলল, ম্যাম, দয়া করে কানা বলবেন না আমাকে। নিশ্চয়ই আমি এতটাও অন্ধ নই। আর আমি অন্ধ হলে নিশ্চয়ই আপনার বাবা চাচারা আমাকে বসে বসে বেতন দিত না, তাই না? আমাকে এভাবে বলছেন কেন? আপনি তো বললেন যে আপনি দিনকানা। আরে ম্যাম, ওইটা তো মজা করে বলছি। আমি কি জানতাম নাকি আপনি মজা বোঝেন না? আমাকে ইনসাল্ট করলেন কেন? এতটা সাহস হয়নি ম্যাম আমার। তারপরও যদি আপনার মনে হয় আমি আপনাকে ইনস্ট্যান্ট করেছি, তাহলে আমি দুঃখিত। আশফাক শিকদার আস্তে ধীরে এসে বসলেন রিফাতের পাশে। রিফাতকে উদ্দেশ্য করে বললেন, তোমার জন্য একটা পাত্রী দেখতেছি। রিফাত খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি স্যার? হ্যাঁ, মেয়েটা দেখতে কেমন? সে সুন্দর আছে, তবে একটি সমস্যা আছে। কি সমস্যা? রিফাত কপাল কুঁচকেই বলল, একটু চোখে কম দেখে, মানে রাতে চোখে কম দেখে। কলি পাশ থেকে বলে, পারফেক্ট ম্যাচিং বড় আব্বু। একদম দিনকানা তো আরেকজন রাতকানা। রিফাত কাঁদো কাঁদো গলায় বলল, বিয়ে ক্যান্সেল। আমি বিয়ে করব না। ঈশান আর জুথি বাড়ির ভেতরে প্রবেশ করতে আশফাক শিকদার ঈশানকে ইঙ্গিত করেই বলল, দিস ইজ নট ফেয়ার, ইয়াং ম্যান।
তুমি কাজটা ঠিক করোনি। ঈশান আশফাক শিকদারের পাশে বসে আশফাক শিকদার মানানোর জন্য বলল, সরি আঙ্কেল, আমার একদমই মনে ছিল না, তবে আপনার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। কি? আমি তো শুভ কাজটা সেরে ফেলেছি। আশফাক শিকদারের আগে এই পাশ থেকে রিফাত বলে উঠল, ভাই, কাজী কিন্তু আমার 100 টাকা এখনও ফেরত দেয় নাই। চুপ শালা ফকির, এরা কোথায়? ভাবি তো রুমে। জুথি উঠে কলির সাথে সাথে ইরার রুমে গেল। ইরার দরজার সামনে গিয়ে করার নাড়তে ইরা দরজাটা খুলে দিল। কলিকে সাথে দেখে কিছুটা বিরক্ত হলো, তাই কিছুটা চালাকি করে কলিকে পানির কথা বলে নিচে পাঠিয়ে দিল। ইরা জুথিকে বলল এই মুহূর্তে পেট ব্যথা নাটক করতে, তাকে যেভাবে হোক বাড়ির বাইরে যেতে হবে। জুথি আর কোনো কথা না বলে কান্না করতে শুরু করলো। পেট ব্যথা বলে ঈশান সহ ড্রয়িং রুমে সবাই ছুটে আসলো ইরার রুমে। কি হয়েছে জানতে চাইলে ইরা জানায় জুথির অনেক পেট ব্যথা করছে, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। ঈশান আর দাঁড়ায় না, সোজা জুথিকে কোলে করে নিয়ে গাড়িতে তোলে। রিফাত যেতে চাইলে ঈশান জানায় এখন যেতে হবে না, যদি দরকার পড়ে আমি কল করব, তখন আসবি। জুথিকে ইরা শক্ত করে ধরে বসে আছে। ইরা ফোনটা বাসায় রেখে এসেছে ইচ্ছাকৃতভাবে, যাতে করে আদিল লোকেশন ট্র্যাক করতে না পারে। ঈশান কাছাকাছি একটা হাসপাতালে নিয়ে যেতে চাইলে ইরা বলে, ভাইয়া, ব্ল্যাক রোজ বাড়ির লোকেশনটা কই বলো তো? ঈশান কিছুটা কৌতূহল নিয়েই বলল, কেন? এমনি বলো না। ঈশান লোকেশনটা ইরাকে বলে দেয়। সেদিন ইরা জ্ঞান শূন্য ছিল বলে জায়গাটা চিনতে পারেনি, তবে আজ ঠিক খুঁজে বের করে নিবে। হাসপাতালে জুথিকে ভর্তি করা হলো আপাতত 2 দিনের জন্য, অথচ জুথির কিছুই হয়নি। সবটাই ইরার নাটক। ইরা ঈশানকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিল, বলল, ভাই তুমি চলে যাও, কালকে সকালে আবার এসো। আমি জুথির পাশে আছি, যদি কোনো প্রয়োজন হয় আমি অবশ্যই তোমায় কল করব। ইরা কোনো রকম ঈশানকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ইরা আর 1 মিনিটও দাঁড়ায় না। ইরা একা ওই ভয়ঙ্কর বাড়িতে যেতে চাইলে জুথি বলে, অসম্ভব, আমিও যাব তোর সাথে। ইরা জুথিকে কোনোভাবে মানাতে না পেরে তাই সাথে করে নিয়ে যায় সেই ভয়ঙ্কর বাড়িটিতে। ইরা ফোনটা বেজেই চলেছে প্রায় ঘন্টাখানেক ধরে। আদিল রাগে কটমট করতে লাগলো। নিজেকে কন্ট্রোল করতে না পেরে সামনে রাখা ছোট্ট টি টেবিলটা বরাবর সহজুড়ে এক লাথি মারে, সাথে সাথে ঘুরিয়ে ভেঙে যায়। এমন শব্দ পেয়ে পাশের রুম থেকে অহনা শিকদার এবং আদিব দৌড়ে ছুটে আসে আদিলের কাছে। অহনা শিকদার গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, হোয়াট রং উইথ ইউ? এমনভাবে পাগলামি করছো কেন? এটা তোমার বাসা নয়। আদিল রাগে দাঁতে দাঁত পিষে বিড়বিড় করতে করতে বলল, ও আমাকে জীবনেও শান্তি দেবে না। আমার সুখ কেন ওর সহ্য হয় না? আমার পাসপোর্ট রেডি করো, আই এম গোয়িং টু বাংলাদেশ। আশরাফ শিকদার গম্ভীর মুখে বসে আছেন। আজকাল কি যেন হয়ে চলেছে এ বাড়িতে। মায়মুনা শিকদার 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন, ভাইজান আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিকই আছি। আদিসকে বলো একটু আমার রুমে আসতে। আচ্ছা ভাইজান। আশরাফ শিকদার উঠে নিজের রুমের দিকে এগোতে লাগলেন। শরীরটা বেশ ক্লান্ত। রাত পরে তোমার কি কাউকে ভালো লাগে? হঠাৎ করে এই প্রশ্নটা কেন? এমনি তুমি বাংলাদেশি কোম্পানি ওপেন করেছো কেন? তুমি কি তাহলে আর ইউএসএ যাবে না? জানি না, আপাতত এই কাজটাকে প্রফেশনালভাবে নিতে চাইছি। ওহ, তোমার আজকে রাতে একটু সময় হবে? কেন? আসলে আমার একটা বন্ধুর জন্মদিন উপলক্ষে একটা নাইট ক্লাবে প্রোগ্রামের আয়োজন করেছে। তুমি চাইলে আমাকে আমার সঙ্গে করে নিয়ে যেতে পারো। আয়রা গম্ভীর গলায় বলল, নো থ্যাঙ্কস, আমি ড্রিঙ্ক করি না। ওইসব নাইট ক্লাবে যাওয়ার মতন মেয়ে আমি নই। প্রিয়া শান্ত গলায় বলল, হেই, তুমি কি মাইন্ড করলা? আমি তো মজা করে বলেছি তোমাকে। আই নো তুমি ওই রকম মেয়ে নাও, বাট আই লাইক ইউ। হোয়াটস? নাথিং। আফামনি, আপনি অসময়ে এই বাড়িতে কেন? স্যার জানে আপনার এখানে আসবার কথাটা? পারুলের এমন কথায় ইরা কিছুটা হাইপার হয়ে বলল, কেন এই বাড়িতে কি আমি আসতে পারি না? পারুল আমতা আমতা করেই বলল, কেন আসতে পারবেন না ম্যাডাম? এটা তো আপনার বাড়ি। আহেন, বহেন। ইরা আর জুথি গিয়ে বসলো সোফায়। পারুল গিয়ে 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসলো। দুজনে এই জন্য ভয়ে হাত পা
কাঁপছে ঠকঠক করে। ইরার এই অসময়ে আসাটা পারুল কোনোভাবে মেনে নিতে পারছে না। পারুলের মনে হচ্ছে এরা গেট দিয়ে বাড়িতে এসেছে। গেট দিয়ে বাড়িতে আসেনি, গেট দিয়ে আসলে তো রতন বাড়িতে ঢুকতেই দিত না। ইরা কফি খেতে খেতে পারুলকে বেশ ভালো করেই লক্ষ্য করলো। দেখলো যে এই মুহূর্তে ভয়ে নেতিয়ে আছে ইরা পারুলকে ডেকে পাশে বসিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি সত্যি 10 বছর ধরে এই বাড়িতে আছো, নাকি মিথ্যে বলেছিলে আমায়? পারুল ভয়ে ভরকে গিয়ে জড়সড় হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ম্যাডাম আমি কিছু জানি না, বিশ্বাস করেন। পারুল অতিরিক্ত ভয় পেয়ে মুখ ফসকে কথাটা বলে দিয়েছে। পারুল কথাটা ঘোরানোর আগেই ইরা জিজ্ঞাসা করলো, কি জানো না তুমি পারুল? ম্যাডাম আমি সত্যি কিছু জানি না, বিশ্বাস না হইলে রতন মিয়ারে যেই গান। রতন কি তাহলে সবকিছু জানে পারুল? অহনা শিকদার কল করলেন আশরাফ শিকদারকে। অতিরিক্ত রাগের আগুন হয়ে কটমট করতে করতেই বললেন, ইরাকে বাহিরে যেতে অ্যালাউ করেছো কেন তুমি? আশরাফ শিকদার যথেষ্ট রাগী এবং গম্ভীর গলায় বললেন, মানুষ মনে হয় না আমাকে? তোমাদের মা ছেলের মতন পাষণ্ড নই আমি। মেয়েটার বোনের মতন বন্ধু অসুস্থ, তাই তার সাথে হসপিটালে গিয়েছি। তাতে কার কি এমন সমস্যা হয়েছে? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কিভাবে আমার সাথে চোখ গরম করে কথা বলার? মেয়েটা যদি হসপিটালে যায় তাহলে তো সব চুকেই গেল। আর যদি হসপিটাল বাদ দিয়ে ছুটে গোয়েন্দাগিরি করতে যায় তখন কি হবে? এইসব শুনে আমার কি লাভ? যে ভুল করেছিল তাকে বোঝাও। ভুল করেছে, শাস্তি তো তাকে পেতেই হবে, আগে কিংবা পরে। সব ভুলের ক্ষমা হয় না, অহনা। চুপ করো তুমি। আমি ছেলে না, কোনো ভুল করেছে আর না করবে। অতীতে সব ভুলে যাও। সেই অতীত ভুলার নয়, অহনা। আশরাফ শিকদার কলটা মুখের ওপর কেটে দিলেন। কিছু সময় চুপ করে বসেছিলেন, তারপর আস্তে আস্তে নিচে চলে যান। রিফাত শিকদার মহলে এসেছে আশরাফ শিকদারের সাথে দেখা করতে। এর মাঝে কলি পেছন থেকে ডেকে বলল, এই যে দিনকানা মানে রিফাত, কোথায় যাচ্ছেন? রিফাত গম্ভীর গলায় বলল, উপরে স্যারের রুমে। কলি রিফাতকে ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে দেখে নিল আর মজার ছলে বলল, আচ্ছা রিফাত, কানা আপনি কি রিলেশন করেন? না, রিলেশন করি না, আর করবো না। ডিরেক্ট বিয়ে করব। কাকে বিয়ে করবে? বড় আব্বুর পছন্দ করা মেয়েটি কে? হ্যাঁ, কেন? কারণ সে রাত কানা আর আমি দিন কানা, পারফেক্ট ম্যাচিং। বিয়ে করলে আমি ওই মেয়েকেই করব। কোনো প্রয়োজন নেই। ওই মেয়ে দেখতে ভালো না, দেখতে বাজে, সুন্দর না। বাই দেবে, আপনাকে আমার ভালো লাগে। রিফাত অবাক নয়নে কলির দিকে তাকিয়ে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে নিল আর বলল, একদম বাজে লাগে। কলি বিরক্ত চোখে রিফাতের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি বলতে বা বোঝাতে চাইছেন যে আমি দেখতে অতটাও সুন্দরী নই? রিফাত আমতা আমতা করেই বলল, ওই রকম কিছুই না। আপনার সাথে কি আমাকে যায়? একটিবার ভেবে দেখুন, কই আসমানের চাঁদ আর এই বালুর কণা। আমাদের দূরত্বটা আকাশ ছোঁয়া। এই দূরত্ব কাটিয়ে কখনো পূর্ণতা পাওয়া সম্ভব নয়। কলি স্বাভাবিকের ন্যায়, ভালোবাসা এত কিছু জেনে শুনে হয় না। ভালোবাসা থাকলে দূরত্বটা কিছুই না। প্লিজ আমাকে একটিবার ভালোবাসেন, আমাকে ফিরিয়ে দিয়েন না। আশরাফ শিকদার আসতে ধীরে এগোলেন ড্রয়িং রুমের দিকে। কারোর উপস্থিতি বুঝতে পেরে কলি আর রিফাত বেশ কিছুটা দূরত্ব নিয়ে দূরে চলে গেল। আশরাফ শিকদার এগিয়ে এসে বসলেন সোফায় আর কলিকে বললেন, আম্মু, আমাকে এক গ্লাস পানি দাও তো। হ্যাঁ বড় আব্বু, আসছি। বলে কলি ছুটে গেল পানি আনতে। আশরাফ শিকদার কিছুটা সংকোচ নিয়ে রিফাতকে বলল, একটা অনুরোধ করব বাবা। এ কী সব বলছেন স্যার? অনুরোধ কেন? আপনি আদেশ করবেন আমাকে। খুবই জরুরি একটি বিষয়। আমাদের পুরনো যে ব্ল্যাক রোজ বাড়িটা আছে, ওখানে কিছু বডিগার্ড পাঠাও, বাড়ির চারপাশে নজর রাখার জন্য। কেউ যাতে ভুল করেও বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে। ঠিক আছে স্যার, আপনি একদম টেনশন করবেন না। আমি সব কিছুর ব্যবস্থা করছি। কথাটা শেষ করে রিফাত উঠে চলে গেল। কলি যে তার পাশে ছিল সে দেখেও না দেখার মতন চলে যাওয়াতে কলি বেশ দুঃখ পেল।
আশরাফ শিকদার উচ্চ সুরে ডাকলেন আদিল শিকদারকে এবং ওনার ওয়াইফ মাইমুনা শিকদারকে ডাকার সাথে সাথে তারা হাজির হলো আশরাফ শিকদারের সামনে। আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, প্রিয়াস কোথায়? আদিল শিকদার হয়তো জানেন না কোম্পানির কাজের জন্য বেশ ছোটাছুটি করতে গিয়ে বাড়ির তেমন খোঁজ খবর নিতে পারছেন না ছেলে মেয়েদের। আদিল শিকদার মাইমুনা শিকদারকে উদ্দেশ্য করে জানতে চাইলেন। মাইমুনা শিকদার মাথা নত করেই বললেন, পিয়াস তো আয়রাকে অফিসে নামিয়ে দিতে গিয়েছে। আশরাফ শিকদার গম্ভীর গলায় বললেন, প্রিয়াস ফিরলে আমার রুমে অবশ্যই পাঠিয়ে দিবে মনে করে। আচ্ছা ভাইজান। অহনা শিকদার ঘন্টা খানেকের মধ্যে সমস্ত মিটিং এর কাজ ইমিডিয়েটলি শেষ করলেন। সাথে আদিপ তো আছেই। আদিপ কনফারেন্স রুমের মিটিংটা শেষ করেছে। অহনা শিকদারের জোরাজুরিতে আদিল মিটিং শেষ করে আর দেরি করলো না, সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেল। ইতোমধ্যে অহনা শিকদার সবার টিকিটের ব্যবস্থা করে রেখেছেন। আদিল এক মনে বসে বসে ভাবতে শুরু করছে ইরাকে নিয়ে। যেই চোখে আমার জন্য ভালোবাসার সৃষ্টি হয়নি, সেই চোখে আমাকে ঘিরে ঘৃণা আমি সহ্য করতে পারবো না। বিশাল এক এই ভয়ঙ্কর রুমের ভেতরে 4টি মানুষের নিঃশ্বাস ছাড়া কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। ইরা চারপাশটা ভালোভাবে দেখে নিল। সামনে এই রতন মিয়া দাঁড়িয়ে, যার এই মুহূর্তে ভয়ে হাত পা কাঁপছে। মাথা নুয়ে দেখেছে, চোখে চোখ ফেলে তাকাতে পারছে না। হয়তো এখানে ইরার আসার কারণটা আন্দাজ করে ফেলেছে। ইরা রতনকে শান্ত গলায় জিজ্ঞাসা করলো, আচ্ছা রতন মিয়া, আপনাকে আমি কি বলে সম্বোধন করব? রতন ভয়ে ভয়ে বলল, ম্যাডাম, আপনি এটা কি কোন? আপনারা আমার মালিক আর আমি চাকর, আপনি আমার নাম ধরেই ডাকেন? এটা কিভাবে সম্ভব? আপনি তো আমার থেকে বয়সে অনেক বড়। চাচা বলে ডাকি বরং আপনাকে। রতন মাথা নেড়ে সম্মতি দিল। এই বাড়িতে তো তেমন কিছু নেই, তাই না চাচা মিয়া? হুঁ ম্যাডাম। তাহলে আপনি 25 বছর ধরে কেন এই বাড়িটাকে পাহারা দেন? না না ম্যাডাম, আমি তো বাড়ি পাহারা দেই না। আমি তো একজন দারোয়ান, সামান্য একজন কর্মচারী। এই বাড়িতে তো তেমন কোনো কিছু নাই যে পাহারা দিতে হবে। শুধুমাত্র বাড়িটা দেখতে একটু ভুতুড়ে টাইপে আর কি। হতে পারে। বিশেষ করে নেব আপনার কথাটা। ইরার এমন চতুরতা দেখে রতন মিয়ার ভয়টা যেন বেড়ে দ্বিগুণ হতে শুরু করলো। রতন মিয়া আমতা আমতা করেই বলল, হুঁ ম্যাডাম, বিশ্বাস করতে পারেন। ঠিক বলেছেন আপনি। বিশ্বাস করে ঠকার থেকে বিশ্বাস করে মরা ভালো, তাই না? মানে প্রিয়াস আয়রার পাশ দিয়ে ঘুরঘুর করছে। প্রিয়াস কি বলতে চাইছে আয়রা বেশ ভালোভাবে বুঝতে পারছে, কিন্তু আয়রা তো নাইট ক্লাবে যায় না। তাছাড়া প্রিয়াস ছেলেটা তো খারাপ নয়, খারাপ হলে নিশ্চয়ই এতগুলা দিন ঠিক বুঝতে পেরে যেত। প্রিয়াস হয়তো বন্ধুত্ব ভেবে বলেছিল নাইট ক্লাবে যাওয়ার জন্য, কিন্তু আয়রা শুধু শুধু মাইন্ড করলো। তাহলে কি তার উচিত প্রিয়াসের সাথে যাওয়া? আয়রা বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, কয়টায় যাব তোমার সাথে তোমার বন্ধুর বার্থডে পার্টিতে? প্রিয়াস যেন নিজের কানকে এত সহজে বিশ্বাস করতে পারছে না। প্রিয়াস খুশিতে কত হয়ে বলল, রাত 9টার পরে। ওকে। আদিল প্লেনের মাঝেও ছটফট করছে। সে অনেকটাই উত্তেজিত। তার এই মুহূর্তে মনে হচ্ছে ইরাকে মাথার ওপর তুলে একটা আছাড় মারতে। তার কথা অমান্য করার সাহস পেল কোথা থেকে এই মেয়ে? ফোনটা পর্যন্ত ফেলে গেছে। ওকে কাছে পেয়ে নিয়ে একবার কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো ওকে। জানের মায়া নেই না অসভ্য মেয়ে। তোর যদি কিছু হয়ে যায় আমি শেষ হয়ে যাব। তুই বুঝতে পারিস না কেন? প্লিজ অন্তত আমার জন্য নিজের খেয়ালটা রাখ। আদিলকে এমন হাইপার হতে দেখে আদিলের হাতের ওপর হাত রেখে শান্ত গলায় বলল, ভাই তুমি টেনশন করো না, ভাবি ঠিক আছে। ভাই তুমি ভাবিকে অনেক বেশি ভালোবাসো তাই না? ভাই তোমাকে আগে কখনো এত পাগল করে দেখিনি। আদিল অসহায় দৃষ্টিতে বাইরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর আদিবের কথার উত্তর করে বলল, আমার জীবনে আসা প্রথম নারী ইরা, আমার ভালোবাসার মানুষটি ইরা। কখনো ভাবিনি এমন অদ্ভুত ভয়ঙ্করভাবে এই মেয়ের প্রেমে পড়ে যাব। এই প্রেমের শেষ কি আমার জানা নেই, তবে আশা রাখছি ইনশাল্লাহ সুন্দর হবে। আশরাফ শিকদার বিকেলে বসে বসে কফি খাচ্ছেন, আর আদিল শিকদার খবরের কাগজ পড়ছেন আর কফি খাচ্ছেন। এর মাঝে আয়রা এবং প্রিয়াস বাড়ির ভেতর প্রবেশ করে। আয়রা ওনাদেরকে দেখেও না দেখার মতন করে ওপরে চলে যায়। প্রিয়াস ওপরে চলে যেতে চাইলে আদিল শিকদার ডেকে বললেন, এই ছেলে এইখানে আসো। প্রিয়াস আদিল শিকদারের ডাকে এগিয়ে গিয়ে আশরাফ শিকদারের পাশে গিয়ে বসলো।
তার আদেশ শিকদারকে উদ্দেশ্য করে বলল। কিছু বলবা ড্যাড? আদেশ শিকদার গম্ভীর গলায় বললেন, কই থাকো সারাদিন তোমরা? দেখাই পাওয়া যায় না। লাফাঙ্গাদের মতন সারাদিন ঘোরাফেরা করো নাকি? কোম্পানির কাজগুলা করলেও তো পারো। তোমাকে কি আমি এমনি এমনি পড়াশোনা করিয়েছি? বেকারদের মতন চলাফেরা তোমার? প্রিয়াস বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলল, এইগুলা বলার জন্য ডাকছো? জ্ঞান না দিয়ে অন্য কিছু বলার থাকলে বলো, নয়তো আল্লাহ হাফেজ। প্রিয়াস উঠে চলে যেতে চাইলে আশরাফ শিকদারের উচ্চ ধমকে পুরো শিকদার মহল কম্পিত হয়ে উঠল। প্রিয়াস আশরাফ শিকদারের রাগের গতিবেগ বুঝতে পেরে কথা না বাড়িয়ে চুপ করে গিয়ে বসে পড়ল আশরাফ শিকদারের পাশে। হয়তো এখানে অহনা শিকদার থাকলে প্রিয়াসের গালে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে দিত বাবার মুখের উপর কথা বলার জন্য। আশরাফ শিকদার রাগী গম্ভীর গলায় বললেন, আমি তো তোমার পরিবর্তনটা চেয়েছিলাম। আমি তো পরিবর্তন হয়েছি বড় আব্বু, আমি অনেকটাই ভালো হয়ে গেছি। চুপ করো বেয়াদব ছেলে। তুমি এখনো ওই বাড়িতে যাও কেন? কি এমন কারণ যে তোমাকে ওই বাড়িতে যেতেই হয়? প্রিয়াস আমতা আমতা করে বলল, আরে বড় আব্বু, তুমি ভুল বুঝতেছো। আমি এখন তো এই বাড়িতে যাই না। আদেশ শিকদার উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে প্রিয়াসের শার্টের কলার টেনে ধরে রাগী গলায় গর্জন করে বললেন, এক ভুলের ক্ষমা বারবার হয় না, তুমি জানো না? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমাকে। এরপর যদি কোনো ভুল করো, তোমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। প্রিয়াস রাগে কটমট করতে করতে বলল, এটাই বলা বাকি ছিল ড্যাড। আমি তো তোমার নিজের ছেলে নই, থাকলে এই কথাটা বলার সাহস দেখাতে না। আদেশ শিকদার রেগে গিয়ে বললেন, তুমি আমার নিজের ছেলে হলে এতদিনে তোমাকে কয়েকশো টুকরো করে আমি নদীতে ফেলে দিতাম। মাইমুনা শিকদার সিঁড়ির এক পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। তার এতটাও সাহস হয়নি যে বড় ভাসুরের সামনে গিয়ে দু চারটা রেগে কথা বলবেন। প্রিয়াসের পাশে থাকা একটি চেয়ারে লাথি মেরে রেগে সিঁড়ি দিয়ে উপরে নিজের রুমে চলে গেলেন। কান্নারত মাইমুনা শিকদার চুপ করে সবটাই দেখলেন। রাত ৮টার পর ঈশান কাউকে কিছু না বলে হসপিটালে জুথিয়ার ইরার জন্য খাবার নিয়ে এসেছে। আশ্চর্যভাবে ঘন্টা খানিক ধরে তাদেরকে খুঁজতেছে, কোথাও না পেয়ে সোজা কাউন্টারে গিয়ে সিট নম্বর বললে তারা জানায় তারা তো ভর্তি করার 10 মিনিট পরেই বের হয়ে গেছে, আর আসেনি। ঈশান রাগে কটমট করতে লাগলো। ফোনটা বের করে জ্যোতিকে কল করলো। অবাধ্য মেয়ের মতন যদি কলটা রিং হলো কিন্তু কেউ রিসিভ করলো না, তাই বাধ্য হয়ে ইরার নাম্বারে কল করলো ঈশান। ইরার নম্বরে কল করতেই কলটা রিসিভ হলো। ঈশান বেশ কিছু রাগে মেজাজ দেখিয়ে বলল, বনু কোথায় তুই? অপর প্রান্ত থেকে ভেসে আসলো পুরুষালী শক্তপোক্ত কণ্ঠের মানবকে, যে এই মুহূর্তে রাগে রিরি করে বলছে, ঈশানের বাচ্চা, আমার বউ কই? এটার ফোনটা তাহলে কি বাসায়? ফোনটা কে রিসিভ করলো? আদিল নয় তো? আদিল তো আমেরিকা, কালকে আসবে। আমি কি ভুল শুনলাম তাহলে? ঈশানের ভাবনার মাঝেই আদিল আবারও চিৎকার করে বলে উঠল, আমার বউ কই? না না, এটা তো সত্যি আদিল। এখন কি বলবো আমি যে আমার বউ অসুস্থ? আমি তাকে নিয়ে হসপিটালে এসেছি। এখন তাদের দুইজনকেই খুঁজে পাচ্ছি না। এরকম বললে আদিল যে খবর করে ছাড়বে। ঈশান স্বাভাবিকভাবে বলল, আমি কিভাবে জানবো তোর বউ কোথায়? ঈশানের বাচ্চা, মিথ্যা কথা বলিস আমাকে। তোরে এক লাথি মেরে ছাদ থেকে ফেলে দেবো। এই আমিও তোর জন্য ছাদেই অপেক্ষা করছি। আমি কিন্তু ভীষণ রেগে আছি। সত্যি করে বল, আমার বউ কই? মনে হয় জাহান্নামে আছে। তুই গিয়ে বরং একটু খুঁজে দেখে আয়। শালা ইয়ার কি মারছিস? তবে রে, আমি আসতেছি, তারা। আদিলের রাগের গতিবেগটা বুঝতে পেরে ঈশান শান্ত গলায় বলল, আরে ভাই, আমি সত্যিই জানি না তোর বউ কোথায়। আমি তো আমার বউকেও খুঁজে পাচ্ছি না। তুই কোথায় এখন? সত্যি করে বল। আমি হসপিটালে দাঁড়িয়ে আছি। তুই যদি নাম্বারটা আমাকে সেন্ড কর, আমি লোকেশন খুঁজে বের করছি। ওকে। বলেই ঈশান জুথির নাম্বারটা আদিলকে সেন্ড করলো। আদিল সাথে সাথে লোকেশন ট্র্যাক করে দেখতে পারে তারা সেই ভয়ঙ্কর বাড়ির আশেপাশে আছে। আদিল আর 1 মিনিটও দাঁড়ায় না, ঈশানকে লোকেশনটা পাঠিয়ে দিয়ে এবং আসতে বলে। প্লিজ একবার খাও, এগুলো খেলে নেশা হয় না, ট্রাস্ট মি। না, আমি ড্রিঙ্কস করি না, আপনি খান। আরে বেবি, কিছুই হবে না, প্লিজ একবার ট্রাই তো করে দেখো। নো থ্যাঙ্কস, আপনি ওখান থেকে একটা জুস নিয়ে আসুন। আয়রার বলার সাথে সাথে প্রিয়াস গিয়ে একটা স্পাইসি জুস নিয়ে আসে। এনে আয়রার হাতে দিতে আয়রা জুসটা হাতে নিল, একটু একটু করে খাওয়া শুরু করলো। প্রিয়াস বারবার আয়রাকে দেখছে। প্রতিবারের তুলনায় ড্রেসটা বেশ ছোট, শরীরের কিছু জায়গা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।
প্রিয়াস বারবার আয়রাকে বাজে নজরে দেখে উপভোগ করছে। আয়রার মাথা ঘুরছে। আস্তে আস্তে চেয়ারের পাশে মাথা রেখে গা এলিয়ে দিল। মুহূর্তেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। প্রিয়াস মনে মনে দুষ্টু হাসি হেসে নিল, কারণ জুসের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। প্রিয়াস কয়েকটা বন্ধু এগিয়ে আসলো আয়রার দিকে। বাজেভাবে স্পর্শ করতে গেলে প্রিয়াস এক ঝটকায় সবাইকে দূরে ফেলে দেয়। দাঁতে দাঁত পিষে বলে, এইটা আমার পাখি, হাত লাগালে জানে মেরে দিব, দূরে থাক। প্রিয়াস 1,00,000 টাকার একটা বান্ডিল হাতে ধরিয়ে দিয়ে বলল, জন্মদিনের নাটক করার জন্য ধন্যবাদ, কিন্তু ভুল করেও এই মেয়ের দিকে তাকালে শেষ করে দেব। প্রিয়াসের পাশে থাকা একটা ছেলে বাঁকা হাসি হেসে বলল, আরে বন্ধু, রেগে যাচ্ছিস কেন? তুই তো একটু পর থেকেই মজা নিবি। চল আজকে একসাথে নেই। শি ইজ ভেরি হট অ্যান্ড সেক্সি। ছেলেটার কথা শেষ হওয়ার আগে প্রিয়াস ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারে। সাথে সাথে ছেলেটা ফ্লোরে গড়িয়ে পড়ে। নাক ফেটে রক্ত পড়তে শুরু করে। প্রিয়াস চিৎকার করে বলে, খানির পোলা, তোর সাহস কেমনে এত বড় কথা বলার? তোর জানের মায়া নাই পিয়াস, আবার ও ছুটে ছেলেটাকে মারতে। কিন্তু আশেপাশে সবাই থাকায় প্রিয়াসকে কোনোভাবে আটকে দেয় আর বলে, থাক বন্ধু, ও ভুল করে ফেলেছে। তুই এখন মেয়েটাকে নিয়ে এখান থেকে যা। প্রিয়াস ছেলেটাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। আয়রাকে কোলে তুলে নিয়ে বের হয়ে যায় নাইট ক্লাব থেকে। বলে বাইরে রাখা গাড়ির ভেতরে আয়রাকে শুয়ে দিয়ে প্রিয়াস গাড়ি ড্রাইভ করে। এখন উদ্দেশ্য হচ্ছে নিরিবিলি কোনো জায়গা যেখানে পার্সোনাল মোমেন্ট এনজয় করা যায়। ইরা আর জুথি মিলে পুরো বাড়ি সহ আশেপাশের সবকিছু ভালোভাবে খুঁজে দেখেছে, তেমন কিছু চোখে পড়েনি। রতন মিয়া গেটের সামনে দাঁড়িয়ে সবটাই দেখছে। তার মুখে ছিল এক অদ্ভুত হাসি, যে হাসিতে অনেক রহস্য লুকিয়ে আছে। তাহলে কি কোনো কিছুই নেই এ বাড়িতে? ইরা চুপ করে বসে আছে। জুথি ইরাকে উদ্দেশ্য করেই বলল, আমরা তো পুরো বাড়ির সব কিছুই দেখলাম, কিন্তু রতন মিয়ার ঘরটা তো দেখলাম না। এমনও তো হতে পারে ওনার মুখের হাসি আর ঘরের ভেতরের কোনো রহস্য আছে। ইরা অদ্ভুত হাসি হেসেই বলল, ঠিক বলেছিস, আমার খেয়াল ছিল না। তাহলে চল। কথা শেষ করে জুথি আর ইরা রুম থেকে বের হবে, তখন দেখতে পায় বাইরের দিকে আলো। জানালা দিয়ে তাকাতেই দেখে বড় একটি গাড়ি। ভেতরে কে আছে দেখা যাচ্ছে না। দারোয়ান হাত দিয়ে বারবার ইশারা করছে ভেতরে আসতে নিষেধ করেছে। দারোয়ানের কথা শেষ হতে না হতেই আরেকটি গাড়ি এসে সেই গাড়িটাকে ইরা বেশ ভালোভাবে চিনে। এইটা তো আদিলের গাড়ি। সবাই একসাথে এই বাড়িতে কি করছে? দারোয়ান গেট খুলে দিলে দুইটি গাড়ি ভেতরে প্রবেশ করে। প্রিয়াস ইতোমধ্যে ভয়ে নেতিয়ে গেছে। আদিল গাড়ি থেকে আগে বের হয়ে প্রিয়াসের গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এবং বের হতে বলে। আদিল খুব ভালো করে জানে প্রিয়াস এ বাড়িতে আসার উদ্দেশ্য ভালো নয়, তাই আদিল প্রিয়াসকে গাড়ি থেকে নামতে বলে। তাই প্রিয়াস আদিলের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আরে তুই এমন করিস কেন? শান্ত হ। এত রাতে তুই এখানে আসছিস কার পারমিশন নিয়ে? গাড়িতে কি আছে? কাকে নিয়ে এসেছিস এই বাড়িতে? আদিল একটানে গাড়ির দরজা খুলে ফেলে। গাড়ির ব্যাক সিটে তাকাতে আয়রাকে দেখে। এই মুহূর্তে আদিলের ইচ্ছে করছিল প্রিয়াসকে কুপিয়ে হত্যা করতে, কিন্তু আদিল নিজের রাগকে কন্ট্রোল করে আয়রাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটলো। প্রিয়াসকে তো ছাড়া যাবেই না কোনোভাবে, তাই সাথে করে বাড়ির ভেতর নিয়ে আসলো। সবকিছুর আগে আয়রাকে তো ঠিক করতে হবে। এতক্ষণে সবকিছু ইরা আর জুথি দেখলো। তার মানে 3 পশু মিলে একটি মেয়ে। ছি ছি ছি। ইরার গা গুলিয়ে এলো ঘৃণায়। ইরা শক্ত করে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। শুধু যে ইরার রাগ হচ্ছে এমনটা নয়, জুথিও বেশ রাগ হচ্ছে। প্রায় 10 মিনিট পর প্রিয়াস, ঈশান, আদিল ওপরের রুমে আসলো। আয়রাকে বিছানায় শুয়ে দিয়ে প্রিয়াসকে হুঙ্কার দিয়ে বলল আদিল, এই যাত্রায় তোর আর বাঁচা হলো না। আজরাইলের সামনে পড়ে গেছিস ভুল করে। জান কবচ না করে কিন্তু আমি যাচ্ছি না তোকে। ভয়ঙ্কর ভাবে হাসি হেসে বলল আদিল। আদিল রুমের এই সেদিন খুঁজলো ইরাকে না পেয়ে বেলকনির দিকে এগোলো। আদিলকে দেখে জুথি আর দাঁড়ালো না, চলে আসলো ইরার পাশ থেকে। ইরাকে আদিল পেছন থেকে কয়েকবার ডাকলো, কিন্তু ইরা কোনো উত্তর করলো না। দেখে আদিল ইরার হাত ধরে নিজের দিকে ঘোরাতেই দেখে ইরা কাঁদছে। কেন কাঁদছে জিজ্ঞাসা করলে ইরা কিছু বলে না। আদিল ইরার চোখের পানি মুছে দিতে গেলে ইরা শক্তপোক্ত গলায় চোখের পানি ছেড়ে বলে উঠল, এখনো সময় আছে শিকদার সাহেব, নিজের ভুলগুলোকে স্বীকার করুন।
নয়তো আপনার বুকে ছুরি চালাতে আমার কিন্তু বিন্দু পরিমাণও হাত কাঁপবে না। আশরাফ শিকদার অহনা শিকদারকে দেখে হতবাক হয়ে গেলেন। যেখানে তাদের কালকে বাংলাদেশে ব্যাক করার কথা, সেখানে একদিন আগে ব্যাক করেছে। একদিন আগে করার মতো মানুষ তো অহনা শিকদার নয়। তাহলে কি কিছু হয়েছে? অহনা শিকদার গম্ভীর মুখে বসে আছেন দেখে আশরাফ শিকদার এগিয়ে গিয়ে বসলেন অহনা শিকদারের পাশে। আশরাফ শিকদার অহনা শিকদারকে বললেন, কি হয়েছে রাগিনী? তুমি এত নার্ভাস কেন? অহনা শিকদার নিজের গম্ভীরতা থেকে বেরিয়ে আশরাফ শিকদারকে বললেন, তোমাকে আরেকটা করাবো, তাই তো একটু নার্ভাস আর কি। বিয়ে করাবে সেটা তো সুসংবাদ, তাহলে নার্ভাস হচ্ছ কেন? খুশি হও, এতদিনে তুমি আমার মনের মতন সিদ্ধান্ত নিয়েছ। অহনা শিকদার অবাক হয়ে তাকিয়ে রইলেন আশরাফ শিকদারের দিকে। এ কাকে দেখছে, বুঝতে পারছে না? বয়স কত হয়েছে জানা আছে? এ সময় কেউ কি বিয়ে করার জন্য রাজি হয়? আর এই যে মন্ত্রী তো বিয়ে করার জন্য 4 পায়ে রেডি। আশরাফ শিকদার বাঁকা হেসে বললেন, বিয়ে করাতে 4 পা লাগে না রাগিনী, 2 পা লাগে। আমার তো 2 পা আছে। তাহলে বলো, শুভ কাজটা কবে করব? কেন নয়, অতি শীঘ্রই করব শুভ কাজ। মানুষের যখন মরার পাখনা গজায় তখন তোমার মতো অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। দেখতে পারো, সমস্যা নেই, আমি বাধা দিব না তোমাকে। মানে বিয়ে করাবা না? মজা করলা? এটা কেমন মজা রাগিনী? আমি মানি না। কি মানো না? এই যে বিয়ে করব, আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তুমি ভুলে যাচ্ছ কেন? আমি 2টা না, বরং 4টা বউ ডিজার্ভ করি। ও রিয়েলি? আমার ঝাড়ুটা কই? এটা ঠিক করনি তুমি অহনা। বিয়ের কথা বলে আমার নিষ্পাপ মনটাকে ভেঙে দিয়ে এখন ঝাড়ু খুঁজতেছো? ছি ছি অহনা, তোমার এত অধঃপতন হয়েছে আমি ভাবতেও পারিনি। ছি, অসভ্য মন্ত্রী। আপনার বুকে ছুরি চালাতে আমার বিন্দু পরিমাণও হাত কাঁপবে না শিকদার সাহেব। কেন চালাবে আমার বুকে ছুরি? কি ভুল করেছি আমি এমন? আপনি পাপী। হ্যাঁ, হতে পারে আমি পাপী। পাপটা আদৌ তোমার সাথে করেছি? না, তাহলে? পাপ তো পাপই হয় যার সাথে করেন না কেন। গোয়েন্দাগিরি করা বন্ধ করো। স্বামীকে মারার পায়তারা করা বন্ধ করো। স্বামীকে কিভাবে সেবা করতে হয়, ভালোবাসতে হয় সেটা শেখো, কাজে লাগবে। কোনো প্রয়োজন নেই আপনার মতো চরিত্রহীন মানুষকে ভালোবাসার। চরিত্রহীন যদি হয়েও থাকি, তাহলেও আমি তোমার স্বামী। আমার পায়ের নিচে তোমার জান্নাত। আপাতত আপনার পায়ের নিচে জুতো ছাড়া আমি অন্য কিছুই দেখতে পাচ্ছি না। দেখবি কেমনে শালি? মন দিয়ে কিছু খুঁজিস, খালি খুঁজিস স্বামীর ভুল। শালি করতে করতে জাহান্নামে যাবি। অবশ্যই, গেলে তো আপনাকে সাথে করেই নিয়ে যাব। একসাথে জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিন শিকদার সাহেব। চলার কপাল, মুখের উপরে থ্রেট দিয়ে যায়। আদিল আরেকটু এগিয়ে যায় ইরার দিকে। আদিলের সামনের দিকে এগোতে দেখে ইরা পেছনের দিকে যেতে থাকে। ব্যালকনির এক পাশে গ্রিল থাকায় ইরা আর পেছনের দিকে যেতে পারে না। আদিল ইরার মুখ বরাবর নিজের মুখ এগিয়ে নেয় ইরার দিকে। ইরা কপাল কুঁচকে চোখ বন্ধ করে ফেলে। আদিল ইরার কোমর ধরে নিজের খুব খুব থেকে খুব কাছে টেনে আনলো। এইদিকে ইরা কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমার বাজেভাবে স্পর্শ করবেন না একদম। আদিল কপাল কুঁচকে বলল, স্বামী তার স্ত্রীকে কখনো বাজেভাবে স্পর্শ করে না। আমার ছোঁয়াকে বাজে মনে না করে পবিত্র মনে করো। এরকম ছোঁয়া তুমি প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় পাবে জান। আমি এই বাজে কিংবা পবিত্র কোনো ছোঁয়াই চাই না আপনার কাছ থেকে। স্বামী হই তোমার, আর কত দূরে ঠেলে দিবে আমাকে? এবার তো একটু ভালোবাসো আমাকে। প্রয়োজন নেই, আমি আপনাকে। আপনাকে কি? ছাড়ুন আমায়। বলে ইরা কোনো রকম আদিল থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমের ভেতরের দিকে এগিয়ে গেল। আয়রা শুয়ে আছে, দেখতে যেন ঘুমন্ত পরীর মতন লাগছে। শরীরের জামা কাপড় বেশ ছোট। রুমের ভেতর 3জন পুরুষ মানুষ, ইরা নিজেও একটা মেয়ে। তাই ইরা এগিয়ে গিয়ে বিছানার পাশে রাখা একটা কমফোর্টার গিয়ে ঢেকে দিল আয়রার পুরো শরীর। প্রিয়াস সোফায় গায়ে এলিয়ে দিয়ে ফোন দেখছে আর বাঁকা নজরে ইরাকে দেখছে। ইরা এই বিষয়টা বেশ কয়েকবার লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। তার কাছে তো কোনো প্রমাণ নেই প্রিয়াসের বিরুদ্ধে। তার তাকানোটা বেশ বাজে। জুথি বেশ দূরে বসে আছে ঈশানের সাথে। ঈশান এগিয়ে গিয়ে বসলো জুথির কাছে। ঈশানের কাছে যাওয়া দেখে জুথি বেশ কিছুটা দূরত্ব নিয়ে বসতে চাইলো। ঈশান এক হাতে জুথিকে টেনে ধরে রাগে ফুসফুস করতে করতেই বলল, সমস্যা কি? দূরে যাচ্ছ কেন? কেন? কাছে আসার কথা ছিল বুঝি?
হ্যাঁ, তুমি জানো না? জেনে কি হবে? কয়টা লাগে আপনার? ঈশান অবাক হয়ে বলে, মানে কি, কয়টা লাগে আমার? নাটক করেন আমার সাথে? দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটাও উল্টে খেতে পারেন না। তাহলে তুমি ঠিকই দেখছো, আমি সত্যি ভাজা মাছ উল্টে খেতে জানি না। তুমি চাইলে উল্টো করে মাছের কাঁটা বেছে আমাকে খাইয়ে দিতে পারো, আমি কিছু মনে করব না। হুম, খুব ঠেকা পড়েছে আমার। সরুন, আমার সামনে থেকে দূরে যান। আর যদি না যাই তাহলে কি করবা? তাই না? বলেই যুথি ঈশানের হাতটা টেনে নিয়ে এসে সহ জোরে এক কামড় বসিয়ে দেয়। এতটাই জোরে কামড় বসায় যে সবগুলো দাঁতের কামড় স্পষ্ট। ঈশান ব্যথায় ঢুকরে উঠে জুথিকে ছাড়ানোর চেষ্টা করলো। জুথি আরও সহ জোরে কামড় বসায়। ঈশান জুথিকে শান্ত করার জন্য